শুভ সন্ধ্যা। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি রাকিবুল শেখ। শ্রোতাবন্ধু, আজকের অনুষ্ঠানটি মূলত সাজিয়েছি বিশ্বব্যাংককে ঘিরে। বিশ্বব্যাংকের কর্মকাণ্ড, কাজকর্ম এবং তারা কিভাবে তাদের কাজ পরিচালনা করেন বিশেষভাবে এশিয়া অঞ্চলে, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে তাদের কর্মকাণ্ড নিয়ে আজকে আমাদের সঙ্গে আলাপ করবেন। আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন ইফতেখার মুস্তাফা। উনি একসময় ক্যানবেরাতে বসবাস করতেন, বর্তমানে উনি বিশ্বব্যাংকের কর্মরত আছেন। আসুন মূল অনুষ্ঠানে যাওয়া যাক। শ্রোতাবন্ধু, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন, ক্যানবেরায় অনেক আগে থাকতেন, 2008-এ চলে যান ক্যানবেরা ছেড়ে, ইফতেখার মুস্তাফা। ক্যানবেরা যারা অনেক দিন ধরে থাকেন প্রবাসীরা, তারা অনেকেই ওনাকে সাউথ সাইডে বা টাগরানগর সাইডে উনি থাকতেন কর্ডনে, ওনাকে অনেকেই এভাবে চিনে থাকেন ইফতেখার মুস্তাফা। ইফতেখার ভাই ক্যানবেরা যখন থাকতেন তখন অনেকের সঙ্গে উঠা বসা ছিল এবং অনেকের সঙ্গে ওনার অনেক ধরনের সখ্যতা ছিল। অনেক বছর যাবৎ আসা হয় না ওনার ক্যানবেরাতে। সম্প্রতি ক্যানবেরা এসেছেন বেড়াতে ব্যক্তিগত কাজে। বাংলা রেডিওর পক্ষ থেকে আমি ওনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই এবং উনি অনুষ্ঠানে এসে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য কিছু কথা বলছেন। আশা করি অনুষ্ঠানটা আপনারা উপভোগ করবেন। আমরা মূলত ইফতেখার মুস্তাফার কাছ থেকে জানব বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে, কারণ উনি বর্তমানে কাজ করছেন ওয়ার্ল্ড ব্যাংকে। উনি বসবাস করছেন আমেরিকাতে, ওয়াশিংটন ডিসিতে, ওখানে ওয়ার্ল্ড ব্যাংকের কর্মরত আছেন। আসুন ওনার কাছ থেকে ওনার বিশ্ব ব্যাংক সম্বন্ধে প্রথমত জানি উনি কি করছেন, ওনার কর্ম পরিসরটা, তারপরে ওনার কাছে আমরা প্রশ্ন রাখবো সাধারণভাবে বিশ্ব ব্যাংক সম্বন্ধে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য উনি যদি বিশ্ব ব্যাংকে আমাদের কাছে পরিচিত করেন ওয়ার্ল্ড ব্যাংকে। ওয়ার্ল্ড ব্যাংক জিনিসটা কি, এর কি অন্যান্য কমার্শিয়াল ব্যাংক, আমরা অস্ট্রেলিয়াতে যেমন অন্যান্য ব্যাংক আছে, এনজেড ব্যাংক, কমনওয়েলথ ব্যাংক, এরকম কি একটা ব্যাংক নাকি অন্য ধরনের ব্যাংক, সেই সম্বন্ধে উনি আমাদেরকে জানাবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আসুন ইফতেখার মুস্তাফাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ইফতেখার ভাই, আপনাকে আমাদের বাংলা রেডিও অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে আমি বাংলা রেডিওর সকল শ্রোতাদের আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আমি সত্যি আনন্দিত আজকে আপনাদের মাঝে আসার জন্য এবং কিছু কথা বলার জন্য বিশ্ব ব্যাংক সম্বন্ধে। আসলে বিশ্ব ব্যাংক একটা অ্যাব্রিভিয়েশন, যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলি। এটা আসলে পুরো নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা ব্রেটন উডস যখন 1945-এ হয় তখন থেকে শুরু হয়। যদিও আমরা বিশ্ব ব্যাংক একটা অ্যাব্রিভিয়েটেড বলি, আসলে বিশ্ব ব্যাংক গ্রুপ বলে একটা জিনিস আছে এবং এই বিশ্ব ব্যাংক গ্রুপের মধ্যে কয়েকটা ইনস্টিটিউশনস আছে। একটা হচ্ছে আইডা, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এরা খুব কম সুদে বা ইন্টারেস্ট রেটে ডেভেলপিং কান্ট্রিজদের লোন দিয়ে থাকে এবং এদের গ্রেস পিরিয়ড অনেক লম্বা মিন করতে বলছি 40 বছর, তারপরেও পিরিয়ড থাকে 10 বছর এডিশনাল থাকে এই ধরনের, এবং ইন্টারেস্ট রেটও খুবই কম। আইডা ওটাকে বলে। এবং বিশ্বে যারা ডেভেলপিং কান্ট্রিজ আছে তারাই শুধু এই আইডার থেকে এ ধরনের ক্রেডিট পেতে পারে। এছাড়াও আছে আইবিআরডি, যেটা মিডল ইনকাম কান্ট্রিজরা লোন পায় এবং সেই লোনগুলো যে রেটটা হয় সেটা কিছুটা মার্কেট রেট থেকে একটু কম এবং গ্রেস পিরিয়ড এবং রিপেমেন্ট পিরিয়ড ও একটু বেশি থাকে এবং এটা অনেক ডেভেলপিং মিডল ইনকাম কান্ট্রিজরা ওটাকে পায়, ওখান থেকে নিয়ে থাকে। এছাড়াও এটা হচ্ছে দুটা। থার্ড ইনস্টিটিউশন যেটা আছে ওটা আইএফসি।
আইএফসি হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রাইভেট সেক্টর আর্ম। তারা শুধুমাত্র প্রাইভেট সেক্টরের সাথে ডিল করে এবং তারা কমার্শিয়ালি মতনই ডিল করে, কিন্তু ঠিক কমার্শিয়াল ব্যাংক না। তারা দেখে যেখানে কমার্শিয়াল ব্যাংকরা যেতে চায় না, লোন দিতে চায় না প্রাইভেট সেক্টরকে, সেখানে তারা ডি রিস্কিং করতে পারে। এই ধরনের কাজ করে ডি রিস্কিং করে তারা ওই রেটটাকে কমিয়ে আনে এবং তখন তারা ওই প্রাইভেট সেক্টরকে ওই লোন দেয় এবং বড় বড় লোন হয়। ইলেকট্রিসিটি ভেঞ্চার্স 100 মিলিয়ন 200 মিলিয়ন বড় বড় ধরনের লোন হয়, কিন্তু এটা প্রাইভেট সেক্টর এবং ওই রিদমটা আইএফসির অনেকটা বলবো যে ভিন্ন, যেটা আইডা এবং আইবিআরডি এর সম্বন্ধে বলো। আইডা আর আইবিআরডি মোটামুটি গভর্নমেন্টকে দেওয়া হয়, সরকারকে দেওয়া হয় এবং সরকার তখন এটা বিভিন্ন তাদের প্রজেক্টে করে। আমি হয়তো সে সম্বন্ধে একটু বলবো পরে। এটা হচ্ছে 3 নম্বর। এবং এছাড়াও আছে মিগা বলে একটা আছে, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স একটা উইং আমাদের। তো এরকম কয়েকটা গ্রুপ ইনস্টিটিউশন নিয়ে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। কিন্তু আমরা নর্মালি যখন বিশ্ব ব্যাংক মিন করি তখন আমরা ওই আইডা আর আইবিআরডি কে মিন করি, কারণ এটাইতে আমরা মোস্টলি, যদিও আইএফসি এখনো অনেক তৎপর এবং আমরা জানি যে আমাদের উন্নয়নের জন্য প্রাইভেট সেক্টরকে, বেসরকারি খাতকে আসতে হবে এবং সেজন্য আমাদের এই বিশ্ব ব্যাংক গ্রুপ প্রাইভেট সেক্টরের দিকে অনেক মূল্যায়ন করছে এবং অনেক গুরুত্ব দিচ্ছে। এই হচ্ছে 4টা কি 5টা গ্রুপ নিয়ে হচ্ছে শুরু হয় আর কি। এবং এখন আমরা বিশ্বের about 179 কান্ট্রিজে আছি। বিশ্ব ব্যাংকের আসল যেই ভ্যালু প্রপোজিশন সেটা কিন্তু ফাইন্যান্স না, কারণ আজকের পৃথিবীতে ফাইন্যান্স অনেক জায়গা থেকে পাওয়া যাচ্ছে, প্রাইভেট সেক্টরে অনেক ফাইন্যান্স আছে। বিশ্ব ব্যাংকের যে ভ্যালু প্রপোজিশন সেটা হচ্ছে নলেজ, জ্ঞান। সেই জ্ঞানটা আমরা বিশ্বের, যেহেতু আমরা এতদিন ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কাজ করছি, আমরা ওই জ্ঞানকে নিয়ে আসছি এবং সেই জ্ঞানকে আমরা ট্রান্সফার করতে চাচ্ছি অন্যান্য দেশে। আফ্রিকা থেকে যে জ্ঞানটা আসছে সেটা আমরা নিয়ে যাচ্ছি সাউথ এশিয়াতে, সাউথ এশিয়া থেকে আমরা যে জ্ঞানটা আসছে সেই জ্ঞানটা আমরা নিয়ে যাচ্ছি ধরুন সাউথ আমেরিকাতে। তো এইভাবে আমরা ইন্টার ট্রান্সফার অফ নলেজ এবং আমরা মানে বিশ্ব ব্যাংকে এখন আমরা বলা হয় যেটা একটা নলেজ ব্যাংক, কারণ আমরা নলেজ ট্রান্সফার করছি এবং এই নলেজ কিন্তু অনেক মূল্যবান। এই নলেজটা এবং এটা কোনো আমরা হচ্ছে অনেস্ট ব্রোকার। আমরা এই নলেজটা দিচ্ছি না কোনো স্পেসিফিক কিছু প্রমোট করার জন্য বা কোন স্বার্থ নাই, কোন এটা নিঃস্বার্থভাবে আমরা এই নলেজটা ট্রান্সফার করতে যাচ্ছি। উদাহরণ দিয়ে আমাদের বলেন। আচ্ছা, উদাহরণ দিচ্ছি যে আমার নিজের উদাহরণ দিই। কোভিডের সময় আমরা দেখলাম যে আমরা একটা নলেজ ট্রান্সফার করতে চাই ইন্ডিয়া এবং আফ্রিকার মধ্যে এগ্রিকালচারের বিষয়। তো আমরা তখন দেখলাম যে ইন্ডিয়াতে অনেক কিছু হচ্ছে, যেখানে এগ্রিকালচারের প্রোডাকশন, মার্কেট সিস্টেম, ইনোভেশনস এগুলো হচ্ছে অনেক, এবং আফ্রিকাতে হচ্ছে। সেখানে আফ্রিকাতে অনেক জায়গায় অনেক দেশে ওরকম হচ্ছে, স্পেশালি কেনিয়া, নাইজেরিয়াতে, এইসব সাউথ আফ্রিকা, এগুলোতে অনেক ইনোভেটিভ জিনিসপত্র হচ্ছে। কিন্তু কেউ কিন্তু কারোর সাথে কথা বলছে না, আলাদা আলাদা করে যাচ্ছে। সুতরাং আমরা যে সিনার্জি সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো আমরা কি করলাম, আমরা 3 দিনের একটা অনলাইন সেশন করলাম, 3 দিন কন্টিনিউয়াসলি না, প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে কনসিকিউটিভ 3 দিন, এবং যাতে করে আমরা এই একটা থিমের উপর কাজ করলাম এবং আমরা আফ্রিকা থেকে, ইন্ডিয়া থেকে স্পেশালিস্ট নিয়ে আসলাম যারা কাজ করেছে প্র্যাকটিক্যাল নলেজ এবং তারা কি ধরনের প্রবলেমস ফেস করেছে তাদের প্রজেক্টে, ফার্মিং এ হোক, মার্কেটিং এ হোক, ইনোভেশনে হোক, ডিজিটাল টেকনোলজিতে হোক। কারণ ডিজিটাল টেকনোলজি এখন কিন্তু এগ্রিকালচারে অনেকভাবে ঢুকে গেছে এবং আমরা প্রমোট করছি ডিজিটাল টেকনোলজি মানে এগ্রিকালচার আসার জন্য বিভিন্নভাবে। এবং এগ্রিকালচার যে জিনিসটা, এবার এই বিষয়ে একটা বলি যে আমরা অনেক সময় কৃষি মিন করি যে শুধু প্রোডাকশন, কিন্তু কৃষি শুধু প্রোডাকশন না, কৃষি হচ্ছে এন্টায়ার ভ্যালু চেইন, প্রোডাকশন থেকে ফ্রম ফার্ম টু প্লেট, এই পুরোটা হচ্ছে ভ্যালু চেইন।
এবং আমাদের এখন দেখতে হবে আমরা কোন কোন জায়গায় ইনভেস্ট করতে পারি, কোন কোন জায়গায় হেল্প করতে পারি। শুধু প্রোডাকশন করে গেলাম কিন্তু আমরা মার্কেটিং, ফাইনাল কনজিউমাররা কি চায় ওগুলো দেখলাম না, তাহলে কিন্তু কিছু লাভ হচ্ছে না খুব, কারণ আমরা সেল করতে পারবো না। সেজন্য আমরা এখন এটাকে একটা সার্বিকভাবে ইন্টিগ্রেটেড ভাবে দেখছি এবং আমাদের যে নলেজটা, সেই নলেজটা আমরা ট্রান্সফার করতে চাচ্ছি বিভিন্ন প্রোডাকশনে, যেগুলো সায়েন্টিস্ট আছে আমাদের, আমরা বিভিন্ন যেরকম একটা ইয়েতে আছে বাংলাদেশে যেরকম বিড়ি আছে, বাড়ি আছে, ওখানে ওগুলো আছে, ওদের সাথে আমাদের কাজ হয় এবং ওরা বিভিন্ন রকমের ইনোভেশন, যেরকম মানে ধানের গাছ করছে। এক ধরনের ধানের গাছ আছে যেটা ওটা হচ্ছে কি, সেই ধানের গাছে পানিতে যদি ফ্লাড হয়ে যায় তবু এটা 7 দিন বা তারও বেশি টিকে থাকবে। এই ধরনের অনেক রিসার্চ হয়েছে এবং হচ্ছে এখন, কারণ বাংলাদেশে এটা অনেক প্রচলিত আছে, অনেক কৃষক ভাই বোনেরা ওরা ওগুলো ইউজ করছে। তো এই উদাহরণগুলোর মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে শুধু আজকের পৃথিবীতে শুধু অর্থই যথেষ্ট নয়, ইট ইজ নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। নলেজটার সাথে এবং অ্যাপ্রোপ্রিয়েট নলেজ, আমরা নলেজটা কিন্তু অনেক সময় মানে অটোমেটিকলি ট্রান্সফারেবল হতে পারে না, লোকাল কন্ডিশনের সাথে সেই নলেজকে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু আমরা যেটা করি, আমরা সবাইকে নিয়ে আসি, আমরা আলোচনা করে যে নলেজটা যার প্রয়োজন আমরা ওটাকে ওদের সাথে মিলিয়ে দিই এবং ওদেরকে ওইভাবে লিঙ্ক আপ করে দিই। আপনার কাছে শুনে ভালো লাগছে, আমরা জানতে পারছি অনেক কিছু। তার ভিতরে আমার নিজের মনের মধ্যে একটা খুব প্রশ্ন বারে বারে উঠে দিচ্ছে, সেটা হচ্ছে যে বিশ্বব্যাংক এই টাকাগুলো, বা আপনি যেটা বললেন যে অবশ্যই অর্থায়নটা খুব ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিংটা ওদের কাছে টাকাটা কিভাবে আসে? ওরা তো কমার্শিয়াল ব্যাংক না যে যেখানে কেউ ডিপোজিট করছে, সেই ডিপোজিটটাই আপনারা ডেভেলপমেন্টে অন্যান্য দেশে ব্যবহার করছেন। তো সেই বিষয়ে যদি আমাদের বলেন যে আপনারা ওয়ার্ল্ড ব্যাংক তাদের ডিপোজিট কিভাবে আনে। খুব সুন্দর প্রশ্ন। প্রথমে তুমি যেটা বললে যে বিশ্ব ব্যাংক কমার্শিয়াল ব্যাংক না, সেটা ক্লিয়ার হওয়া উচিত। কোনো কমার্শিয়াল ব্যাংক না, আমাদের কোনো অ্যাকাউন্টস নাই, এবং অনেকে হয়তো মনে করে যে এটা একটা কমার্শিয়াল ব্যাংক, ব্রাঞ্চ থাকবে, টেলার মেশিন থাকবে, কিন্তু সেটা না, সেটা আমাদের ওটা নাই। এটা একটা ব্যাংক, কিন্তু এটা ব্যাংকিংটা হয় আইদার গভর্নমেন্টের সাথে অথবা প্রাইভেট সেক্টরকে আমরা লোন দিই এই ধরনের। এখন প্রশ্নটা হচ্ছে আমরা টাকা, এই যে অর্থ কোথা থেকে পাই? এটা দুটো সোর্স হচ্ছে। একটা হচ্ছে যারা শেয়ার হোল্ডার, এখানে কিন্তু বাংলাদেশ যেরকম একজন শেয়ার হোল্ডার, এবং ওই জিডিপি অনুপাতে ওদেরকে ওই দিতে হবে, মানে রিসোর্সেস দিতে হবে, ফান্ড দিতে হবে। সবচেয়ে বড় বেশি যে দেশটি দিচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া অন্যান্য দেশ আছে, ইউএস আছে, অস্ট্রেলিয়া আছে, অন্যান্য দেশ আছে যারা এই অর্থ দিয়ে অ্যাজ এ মানে শেয়ার ক্যাপিটাল যেটা বলে, এটা হচ্ছে একটা ওয়ান সোর্স অফ ফান্ডিং। কিন্তু আরেকটা ভালো ফান্ডিং হচ্ছে বিশ্ব ব্যাংক, যেহেতু একটা অলমোস্ট অল এই যে কান্ট্রিজ ওরা কিছুটা গ্যারান্টির মতন করে, বিশ্ব ব্যাংকের রেটিং AAA রেটিং, যার ফলে মার্কেটে বিশ্ব ব্যাংক যদি বড় করে খুব ভালো রেটে বড় করতে পারে, মানে কমার্শিয়াল ব্যাংক থেকে ভালো রেটে বড় করতে পারে। কারণ আমাদের বিশ্ব ব্যাংকের রেটিং হচ্ছে AAA রেটিং, যে কোনো দেখো AAA রেটিং, মানে ওয়ান অফ দ্য বেস্ট রেটিং এ আছে, এবং সেই জন্য তারা ভালোভাবে রেটে করতে পারে। তো ওইভাবে বড় করে তারা অন লেন্ডিং করে দেয়, সুতরাং কম ভাবে দেওয়া যায়। এটা যার কাছ থেকে নিচ্ছে বিশ্ব ব্যাংক টাকাগুলো, তাদেরকে তাহলে ও যখন লেন্ডিং করে তখন তো অনেক কম ইন্টারেস্ট রেটে লেন্ড করে, তারপরে যখন নিজে বড় করে অনেকজনের কাছে ডিপোজিট নিয়ে আসে, সেও কম লেন্ডে, তারপরে ওদের মার্জিন থাকে। ওরা কি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ধরতে পারি আমরা? বিশ্ব ব্যাংকের কথা বলছো? হ্যাঁ, কিছুটা তো আমাদের থাকতে হবে। এটা মানে আফটার অল ব্যাংক শব্দটা আছে, সুতরাং যেটা আইবিআরজির কথা বললাম, যারা মিডল ইনকাম কান্ট্রিজ, সেখানে কিন্তু ওই যেটা ওরা লো রেটে বড় করছে, একটু মার্কেট রেট থেকে লোয়ার দেন মার্কেট রেটে বড় করতে পারছে, কারণ ট্রিপল রেটিং আছে, এবং তারপর ওরা পাস অন করে সেই লোয়ার রেটটা প্লাস এই যে নলেজ ট্রান্সফার, এই সবগুলো জিনিস দিয়ে তারা পাস করে, এবং ওই রেটটা ইজ কম্পিটিটিভ, একটু কম থাকে বাট কম্পিটিটিভ। আরেকটা কথা বলি রেট সম্বন্ধে, যেটা বললে সেটা হচ্ছে
প্রাইভেট সেক্টরে অনেক সময় অনেক প্রজেক্টস আছে যেখানে কমার্শিয়াল ব্যাংকরা যেতে চায় না, অথবা প্রাইভেট সেক্টরও যেতে চায় না কারণ রিস্কি। তো এটাকে এই আইএফসি যেটা করে সেটা ডি-রিস্কিং করে, সেটা নলেজ দিয়ে হোক বা সাপোর্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়ে হোক, সেই সব জিনিসগুলো দিয়ে এটাকে ডি-রিস্কিং করে। তো ডি-রিস্কিং করলেই কিন্তু রেটটা কমে আসবে। পার্ট অফ দি ইন্টারেস্ট রেটের একটা কম্পোনেন্ট হচ্ছে রিস্ক কম্পোনেন্ট। সেই রিস্ক কম্পোনেন্টে যদি আমরা কমাতে পারি তাহলে তো ওভারঅল রিস্ক মানে রেটটা কমে আসবে। সুতরাং সেটা হচ্ছে একভাবে করা যায়। আরেকটা করা যায় যেটা এটার উপর আমরা কাজ করেছি, আমি কাজ করেছি বেশ, ব্লেন্ডেড ফাইন্যান্সিং বলে। তো ব্লেন্ডিং ফাইন্যান্সিংটা হচ্ছে যে একটা পোর্শন ধরো মার্কেট রেটে দেওয়া হচ্ছে, কিন্তু আরেকটা পোর্শন আমরা আইদার গ্রান্ট দিচ্ছি অথবা সাবস্ট্যান্সিয়ালি লো রেটে দিচ্ছি, যার ফলে ইফ ইউ টেক দি ওয়েটেড অ্যাভারেজ এই দুইটার রেটটা অনেক কমে আসে। এবং আমাদের এটা টার্মই এখন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সে আছে ব্লেন্ডেড ফাইন্যান্সিং বলে, কারণ এটা এই মার্কেট রেট আছে কিন্তু আমরা সাথে সাথে লো রেটে দিতে পারছি। আমরা সোর্সটা আছে, অনেক সময় অনেক ডোনার বলে যে না আমি তোমাকে এটা গ্রান্ট দিলাম, তুমি এটাকে অন লেন্ডিং করো আন্ডার সার্টেন কন্ডিশনস। তো তখন তারা ওটাকে নিয়ে অন লেন্ডিং করে অ্যাজ এ ব্লেন্ডেড ফাইন্যান্সিং করে। এবং তাতে করে হয় কি, যারা প্রাইভেট সেক্টর নিচ্ছে তারা হয়তো এটা ওই রেটটা না হলে প্রজেক্টটা ফিজিবল হবে না, মানে যে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের মধ্যে ফিজিবল হবে না। কিন্তু যেহেতু আমরা ব্লেন্ডেড ফাইন্যান্সিং করছি তার ফলে ওটা ফিজিবল হয়ে যাচ্ছে এবং প্রজেক্টটা হচ্ছে। এবং সেখানেই হচ্ছে এই আইএফসি বা ওয়ার্ল্ড ব্যাংকের কন্ট্রিবিউশন। তারা এই প্রজেক্টটাকে করতে পারছে কারণ এটা হচ্ছে জনসাধারণের সেবায় আসছে, জনসাধারণ এটাকে উপকৃত হবে, কর্মসংস্থান হবে, এক্সপোর্ট বাড়বে। এই জিনিসগুলো আমরা দেখি, এই জিনিসগুলো আমরা আজকাল বহুদিন ধরে হচ্ছে, তবে আজকাল স্পেশালি জেন্ডার, স্পেশালি কার কর্মসংস্থান, ইউথ, আমরা ইউথের কর্মসংস্থান খুব দেখছি। এবং আমরা দেখতে চাচ্ছি এই প্রজেক্টগুলো ইউথদের কর্মসংস্থান করতে পারছে কিনা, এবং তার জন্য আমরা কি করতে পারি তারও ব্যবস্থা এই প্রজেক্টগুলোর মধ্যে থাকে। অসংখ্য ধন্যবাদ। এর থেকে আমরা আপনার সাথে কথা বলছি, আমরা আরো আপনার কাছ থেকে শুনতে চাই। ধরুন আমাকে যদি বাংলাদেশ প্রেক্ষাপট আপনি কিছু বলেন যে আপনার নিজস্ব কাজ, আমি জানি যে অনেক প্রফেশনাল কারণ আপনার কিছু বলতে পারবেন না, তারপরে বাংলাদেশের কিছু যদি কোনো প্রজেক্ট সম্বন্ধে কিছু বলেন বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, আপনার যেহেতু আমরা জানি যে আপনার ফোকাস পয়েন্ট ইজ ইউ আর অ্যান ইকোনমিস্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে আপনার ওই দিক থেকে বাংলাদেশের কাজকর্মগুলো কর্মকাণ্ড সম্বন্ধে একটু যদি আলোকপাত করেন। অবশ্যই বাংলাদেশে একটা প্রজেক্টের কথা বলি যেটা বেশ বহু বছর ধরে হচ্ছিল এবং শেষ হয়ে গেছে, কিন্তু এখনো এটা আবার একটা সেকেন্ড পার্ট কন্টিনিউয়েশন। প্রজেক্টটা ছিল যে বাংলাদেশের ফার্মার অর্গানাইজেশন, কৃষক সংগঠনগুলোকে জোরদার করার জন্য। কারণ আমরা এটা জানি যে বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ এবং কৃষিতে যদিও আমাদের জিডিপির প্রপোর্শন অনেক কমে এসছে, তবুও লার্জ প্রপোর্শন অফ এমপ্লয়মেন্ট কিন্তু কৃষির থেকে আসছে এবং লার্জ প্রপোর্শন মানে ইন দ্য নিয়ার ফিউচারও এখান থেকে আসবে। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের যারা যুবক তারা কৃষিতে যেতে চায় না, যারা, এবং মানে আমরা ব্লেম করি না কেন সে খেতে এত কষ্ট করবেন সো। তো সেজন্য আমরা একটা করলাম। এবং আরেকটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা কৃষকের কাছে গিয়ে আমরা এই লোন বা ইনফরমেশন দিতে পারবো না, টু মাচ, এটা তো হবে না। সুতরাং এই সংগঠন করতে হবে, কৃষক সমবায় করতে হবে। তো আমার একটা প্রজেক্ট, মানে আমি এটা কাজ করেছিলাম প্রজেক্টে যেখানে 55 ফার্মার অর্গানাইজেশন, চারটা ডিস্ট্রিক্ট নর্থে এবং 4টা ডিস্ট্রিক্ট সাউথে, এই 8টা ডিস্ট্রিক্টে এই 55 অর্গানাইজেশন। এবং এই অর্গানাইজেশন এক একটা অর্গানাইজেশনের মধ্যে ছিল 22 থেকে 25 জন সদস্য, এবং ওদেরকে আমরা স্ট্রেংথেন করলাম এই প্রজেক্টের আন্ডারে। কিভাবে করলাম? আমরা এটা গ্রান্ট ফান্ডিং ছিল, এটা টোটাল গ্রান্ট ফান্ডিং, এবং আমরা করলাম যে ওদেরকে অ্যাক্সেস টু লিডারশিপ ট্রেনিং, অ্যাক্সেস টু ম্যানেজমেন্ট, অ্যাক্সেস টু ডিজিটাল ফাইন্যান্সিং, অ্যাক্সেস টু ফাইন্যান্সিং, এই সকলের উপর ট্রেনিং দেওয়া হলো। এবং ট্রেনিং দিয়ে তাদেরকে শেখানো হলো কিভাবে বিজনেস প্ল্যান করা যায়, কারণ আমরা ওটার মধ্যে রাখতে যাচ্ছিলাম যে কিভাবে ওদেরকে বিজনেস প্ল্যান করে তারা মার্কেটের সাথে সংযুক্ত হতে পারে। কারণ একটা বিষয় হচ্ছে যে গ্রান্ট দেওয়া ঠিকই আছে, কিন্তু এটা যদি সাস্টেইনেবল না হয়, যখন এই গ্রান্টটা চলে যাবে তখন কি হবে?
তো সেই জন্য আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম যে আমরা গ্রান্ট দিব, কিন্তু এটা সাস্টেইনেবল হতে হবে। সেই জন্য একটা পোর্শন এই প্রজেক্টের আমরা রেখেছিলাম যে রিভলভিং ফান্ড হতে হবে। তো আমরা রিভলভিং ফান্ড করেছি প্রত্যেকটা এই অর্গানাইজেশনগুলোতে, যেখানে আমরা ধরেন $50,000 দিলাম, $50,000 দিল। ওখান থেকে ডিপেন্ডিং অন নিডস ওরা একটা ক্রাইটেরিয়া আছে ওগুলো, এবং গভর্নেন্সটা খুবই ইম্পর্টেন্ট, গভর্নেন্স সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ওটার দিকে লক্ষ্য রেখেছি। এবং ওই টাকাটা দেওয়া হচ্ছে ওই বিভিন্ন ফার্মার যারা মেম্বার্স আছে, এবং ওদেরকে অনেক সময় এগুলো শর্ট টার্ম, 3 মাস 6 মাস, কারণ এগুলো সিজনাল ক্রেডিট, তো তখন ওরা রিটার্ন করে উইথ ইন্টারেস্ট রেট, বাট লোয়ার দেন মার্কেট রেট, কিন্তু এই যে টাকাটা ফিরে আসছে এটা আবার সেকেন্ড রাউন্ডে আবার আরো যারা মেম্বার্স আছে ওরা ওগুলো পায়। একটা ইন্টারেস্টিং কথা বলি, যখন কোভিড শুরু হলো তখন এই প্রোগ্রামটার খুব একটা খারাপ অবস্থা হলো যে কি করবে, এটা প্রজেক্টে কি হবে। তখন আমি ওদেরকে বললাম যে আমরা দেখি আমরা কিভাবে টেকনোলজি ব্যবহার করতে পারি। তখন তারা এই চিন্তা করে দেখলো যে তারা প্রত্যেকটা এই 55 যে ফার্মার অর্গানাইজেশন আছে প্রত্যেকটা গ্রামে তারা একজন মেয়ে, মোস্টলি মেয়ে ছিল, কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, ওকে একটা করে মোবাইল ফোন ধরিয়ে দিল। মোবাইল ফোন ধরিয়ে দিয়ে ওরা করলো যে যাদের কাছে এক্সেস প্রোডাক্টস আছে, ধরো একজনের বাসায় 4টা মুরগি আছে, রাইট, বা কিছু 1 ডজন ডিম আছে, এখন তো কোভিডে বেরোতে পারছে না, সুতরাং তারা ফোন করতো এই নাম্বারে, ফোন করে বলতো যে আমার বাসায় এটা আছে। আবার আরেকজন বলছে যে আমি বাইরে যেতে পারছি না, আমার ডিম দরকার, আমার 6টা ডিম দরকার, তো সেও ফোন করতো। তো আমরা স্পেশাল ওই রিক্সা ভ্যান কিনে আমরা ওটা এস্টাবলিশ করলাম, এবং ওটা গভর্নমেন্ট পারমিশন, লোকাল পুলিশ থানার পারমিশন নিয়ে এই জিনিসগুলো এখন আমরা এক্সচেঞ্জ করতে আরম্ভ করলাম। এবং এখন আমি লেটেস্ট ইনফরমেশন জানি না, কিন্তু তখন 2 বছরের মধ্যে ট্রানজাকশন ভ্যালু ছিল 100 মিলিয়ন টাকা। 100 মিলিয়ন টাকা ট্রানজাকশন করলাম, এবং যার ফলে তাদের যে বিজনেস ছিল সেটা টিকে থাকলো, তারা ওটা করতে পারছিল এই কোভিডের মধ্যে। এবং এটা অনেক ওরা সুনাম পেয়েছে ইন্টারন্যাশনালি, এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকেও রিসেন্টলি FAO, যেটা ইউনাইটেড নেশনস এর ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা এই যে গ্রুপটার কথা বললাম তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে তাদের কন্ট্রিবিউশনের জন্য। সো বাংলাদেশ ইজ ভেরি হ্যাপি যে ওরা এই কন্ট্রিবিউশনের জন্য তারা এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল। অসংখ্য ধন্যবাদ ইফতিখার ভাই। এখানে আপনার নিজেরা বিশ্বব্যাংক সরাসরি নিজে কোনো প্রজেক্ট রান করতে পারে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে? আমরা সবসময় পার্টনারশিপ হিসেবে যাই। বিশ্বব্যাংক ডিরেক্টলি কখনো যায় না, পার্টনারশিপ উইথ দ্য গভর্নমেন্ট। তো পার্টনারশিপের গভর্নমেন্টে আমাদের রুলস রেগুলেশনস আছে, ওখানে প্রজেক্ট ডিরেক্টর থাকবে, আমাদের প্রকিউরমেন্ট পলিসি ফলো করতে হবে। অনেক সময় গভর্নমেন্টের প্রকিউরমেন্ট পলিসি যদি অ্যালাইন থাকে আমাদের পলিসির সাথে তাহলে ইট শুড বি ফাইন, কিন্তু আমরা গিয়ে বসে করব ওটা ঠিক হয় না। যদিও পৃথিবীর প্রতিটা দেশে মোটামুটি বিশ্ব ব্যাংকের অফিস আছে, বাংলাদেশেও আছে, সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশে মোটামুটি অফিস আছে। প্রত্যেকটা দেশে বলবো না, যেরকম বাংলাদেশ থেকে নেপালে ওরা দেখে, কান্ট্রি ডিরেক্টর তারা নেপাল অফিসকে দেখে, ওখানে নেপালে একটা অফিস আছে। কিন্তু নেপালের যেরকম গভর্নমেন্টের সাথে আমরা পার্টনারশিপ করি, এবং তারা যে প্রজেক্টটা যারা সাবমিট করে সেই প্রজেক্টটা থ্রু ডিউ ডিলিজেন্স ওটা পাস হয় আমাদের বোর্ডে। যদি পাস হয় তখন ওটা কন্ডিশনস থাকে, ওগুলো এফেক্টিভ হয়, ওগুলো অনেক কিছু ইয়েটা আছে। কিন্তু আমরা যে প্রশ্নটা করছো যে আমরা নিজেরা গিয়ে কখনো কোনো প্রজেক্ট করি না, আমরা অলওয়েজ ইন পার্টনারশিপ করি উইথ দ্য গভর্নমেন্ট। এটা হচ্ছে IBRD আর আইডা। কিন্তু যদি IFC হয় তারা প্রাইভেট সেক্টর ডিরেক্টলি চলে যেতে পারে, এবং কিছুটা গভর্নমেন্টের ব্লেসিং থাকতে হয়, কারণ বুঝোই তো আমাদের শুধুমাত্র বাংলাদেশ না, যে কোনো দেশে যদি ওই প্রাইভেট সেক্টরও যদি ওভারঅল গভর্নমেন্টের পলিসির মধ্যে না থাকে তাহলে ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং আমরা চেষ্টা করি যে উইদিন দ্য গভর্নমেন্ট ওভারঅল পলিসির মধ্যে যেন ইভেন প্রাইভেট সেক্টরও যেন করে, এবং মোটামুটি সবসময় ওটাই থাকে। গভর্নমেন্টকে ইনফর্ম করা হয়, গভর্নমেন্ট দে আর অ্যাওয়ার অফ ইট, বাট দে আর নট পার্ট অফ দি ওই ট্রানজাকশন বা ওগুলো। আমাদের ডিরেক্ট ট্রানজাকশন হয় বিটুইন IFC এন্ড দ্য প্রাইভেট সেক্টর। অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের সময় স্বল্পতা,
ইফতেখার মোস্তফার সঙ্গে কথা বলছি। ইফতেখার ভাইয়ের সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পারছি ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে, বাংলাদেশের প্রজেক্টগুলো সম্বন্ধে। তারপরও অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা ইফতেখার ভাইয়ের কাছ থেকে শেষ প্রশ্ন রাখি, বিশ্বব্যাংক যদি একটা উন্নয়নশীল ব্যাংক হিসেবে আমরা ধরে রাখি এবং তার কর্মকাণ্ডকে যদি বা উন্নয়নশীল দেশগুলোর জন্যই হয়ে থাকে, তাহলে তার সাস্টেনেবিলিটি নিজেকে একটি ব্যবসা সফল প্রতিষ্ঠান বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক আমি বলবো যে সেদিক থেকে সফল, কারণ বিশ্বব্যাংক আজকে বহু বছর ধরে আছে এবং বিশ্বব্যাংকের যে রেটিং এর কথা বললাম, ট্রিপল রেটিং, এগুলো মুডিজ বলো বা যে কোনো ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সিজ আছে, সবাই টপ দিয়ে দিচ্ছে। এবং এটা একটা, আজকে যদি বিশ্বব্যাংক না থাকতো তাহলে এই ধরনের আরেকটা ইনস্টিটিউশন হতে বাধ্য হতো পৃথিবীতে, কারণ এটার একটা প্রয়োজনীয়তা আছে। এবং প্রয়োজনীয়তা আমি যেটা আগেই বললাম, শুধু অর্থ নয়, সেটা জ্ঞান, সেটা জ্ঞানের এবং জ্ঞানের অর্থ সমন্বয় যে সাহায্যটা আমরা করছি, পার্টনারশিপ, অ্যাজ এ পার্টনার আমরা দেখতে চাই, আমরা দেখি আমাদের বিভিন্ন যে দেশ আছে তাদেরকে আমরা বেনিফিশিয়ারি হিসেবে দেখি না, আমরা দেখি তারা পার্টনার, এবং তাদের যে সকল ইচ্ছা ধারণা আমাদের মধ্যে নিয়ে আসি, যাতে করে আমরা অ্যাজ এ পার্টনার আমরা সমন্বয় একটা সিনার্জির মতন সৃষ্টি করি। তা না হলে আমরা একা গিয়ে এটা আমরা করতে পারবো না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইফতেখার মোস্তফা, আপনাকে আমাদের বাংলা রেডিওকে সময় দেওয়ার জন্য। আপনার মূল্যবান কথাগুলো আমরা শুনলাম, আমরা বুঝতে চেষ্টা করলাম, আমরা জানতে পারলাম ওয়ার্ল্ড ব্যাংকের কিছু ভালো ভালো দিকগুলো সম্বন্ধে, স্পেশালি যেটা আপনি বলছেন যে শুধুমাত্র অর্থায়ন নয়, এটা একটা জ্ঞানের সমন্বয় এবং সাহায্যকারী দেশগুলোকে অনেকভাবে সফলতা দান করছে তাদের উন্নয়নের কাজে। আপনাকে এবং আপনার বিশ্বব্যাংকে আমাদের অসংখ্য সাধুবাদ এবং তাদের কর্মকাণ্ডের সফলতা কামনা করছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। শ্রোতা বন্ধু, আমরা আশা করব ইফতেখার মোস্তফাকে আমাদের অনুষ্ঠানে পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও পাবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কিছু জানতে চান ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে, আমাদের বাংলা রেডিও ক্যানবেরায় ইমেইল করে দিতে পারেন। আমরা ইফতেখার মোস্তফার কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আপনাদেরকে আবার জানাতে পারবো। শ্রোতা বন্ধু, আশা করি অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। আপনাদের মতামত জানাবার ঠিকানা হলো banglaredio@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটে শোনা যায়, ঠিকানা www.banglaradio.org.au। শ্রোতা বন্ধু, আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি আমি রাকিবুল শেখ। আমাদের পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ রইল। শুভরাত্রি।